স্যার, অনেক দিন হয়ে গেল একটা রোমহর্ষক মিস্ট্রি সলভ করা হয়নি। বরুণ, তোমার মার্ডার মিস্ট্রি দেখার হলে ওই নতুন পিকচারটাকে দেখো না, পিং পং মার্ডার। আরে ওই ট্রেলার দেখলি তুমি এত ভয় পাবে, এত ভয় পাবে। কেডি, পেপার একটু দেখো না যে শো এর টাইমিং কি আছে। আজ রাত 10টার সময় একটা শো আছে। স্যার, মিসেস বিলুমনিয়া যদি এরকমই চলে না, তাহলে ডেফিনেটলি আমাকে ওই সিনেমাটাই দেখতে হবে। এমনিতেও এখন লাইফে আর কোনো সাসপেন্সই বাকি নেই। হ্যালো, কে বলছেন? আইসি, আমি আসছি আপনার ওখানে। বলুন, মনে হচ্ছে তোর মনস্কামনা পূরণ হয়ে গেল। ও ও আমাকেও ছাড়বে না। আমি সত্যি বলছি স্যার। ও ও অরুণকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে স্যার। না না, ও কে কে কার কথা বলছেন? যমরাজ। এই যে তুমি বারবার যমরাজের কথা বলে আসছো, তুমি কি দেখেছো ওনাকে, অরুণকে মারার সময় যমরাজকে? হ্যাঁ স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কিছু কিছু বুঝতেই পারলাম না। ও সেই সময় কুয়াশা থেকে বেরিয়েছিল স্যার। আর স্যার, আমি ওই মহিলাকে দেখে ওখান থেকে পালিয়ে যাই স্যার। আচ্ছা, তো এই অরুণ কেন কেন মারতে চাইছিল তোমাকে? জানি না স্যার। দেখুন স্যার, না তো আমি অরুণকে চিনি, না তো আমি ওর সঙ্গে আগে কোনোদিন দেখা করেছি। আমি তো ওখান দিয়ে যাচ্ছিলাম স্যার, আর আর অরুণ আমার উপর হামলা করে দেয় স্যার। আচ্ছা, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস তো তো করবো আমি তোমার উপর, যদি তুমি আমাকে সত্যি কথাটা বলে দাও যে নেশা কবে থেকে করছো। কি কি কথা বলছেন স্যার? আমি ড্রাগস নিই না। আমি তোমাকে বলেছিলাম দেব, আমাকে মিথ্যা কথা বলো না একদম। না। তোমার চোখ কিন্তু এখন সেই কথাই বলছে, হাতের এই কম্পন। আমার অনুমান তোমাকে যখন ধরে নিয়ে আসা হয়েছিল তুমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলে, এই সময় তোমার নেশাটা একটু একটু ছাড়ছে। আমার একটা উপদেশ রয়েছে তোমার কাছে দেব, যে যাই হোক না কেন সত্যি কথাটা বলো, আমাদের দুজনের সময়টা নষ্ট হবে না তাহলে। আর যদি বলতে না চাও তাহলে তোমার ব্লাড টেস্ট তো সেটা বলেই দেবে। স্যার, ওই একটুখানি নিয়েছিলাম। অল্প একটু? আচ্ছা, তো নেশা কখন করেছিলে তুমি? অরুণের হত্যার আগে? হ্যাঁ। খুনের সময় একটা বড় পাথর পড়ার কারণে অরুণের মোবাইলটা ভেঙে যায়, সেই জন্য ওই মোবাইল থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ, ওর ওয়ালেটটা পেয়েছি, কিন্তু ওয়ালেট থেকে আমরা কোনো এভিডেন্স পাইনি। আর দেবের ব্লাড স্যাম্পল থেকে খুব বেশি পরিমাণে এক্সিডি পাওয়া গেছে।
হতে পারে খুব নেশা করার কারণে ও হয়তো যমরাজকে দেখেছে। তবে নেশাগ্রস্ত অবস্থায় সে যমরাজকে দেখে, তার মানে শুধুমাত্র যমরাজকেই কেন দেখে? যমরাজকে তো মানুষ তখন দেখে যখন মৃত্যু সামনাসামনি চলে আসে। দেবের বয়স দেখে তো কখনো এটা মনে হয় না যে ওর মৃত্যু আসন্ন। আর দ্বিতীয়ত ওই পাথরটার আকার আকৃতি আর ওজন সেটা দেখে আমার এটা মনে হয় না যে দেবের মতো একজন দুর্বল ব্যক্তি এত ভারী ওজনের কোনো পাথর তুলে কারোর মাথায় এভাবে একটা আঘাত করতে পারে। স্যার আপনার মনে হয় এই মার্ডারটার পেছনে যমরাজ আছেন? এই বিষয়টার সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটু সমস্ত রহস্যগুলো একটু পরীক্ষা করতে চাইবো বরুণ। ইওর অনার, মিস্টার দেব কি অসাধারণ গল্প বলেছেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে এনার এই গল্প মিস্টার পাঠক বিশ্বাসও করে ফেলেছেন। এমনিতে এরকম একটা গল্প আমিও শুনেছি যে যদি কেউ যমরাজকে দেখে ফেলে তাহলে তার বোঝা উচিত যে তার সময় শেষ। কিন্তু এরকম বোধহয় পৃথিবীতে প্রথমবার হলো যে কেউ যমরাজকে আহ্বান করে তাকে দিয়ে নিজের কাজ করিয়েছে। আমাদের প্রাইম সাসপেক্ট দেব বাবু, এনার বক্তব্য হলো যে ইনি অপরাধী নন, ইনি প্রত্যক্ষদর্শী। আর ওনাকে খুন ইনি নয়, স্বয়ং যমরাজ এসে করেছেন, রাইট? হ্যাঁ। আর একটা কথা হলো যে ক্রাইম সিনে যত এভিডেন্সেস পাওয়া গেছে, যেমন মার্ডার ওয়েপন যেটা একটা বড় সাইজের পাথর, তার মধ্যে দেববাবুর আঙুলের ছাপ পাওয়া গেছে। ভিকটিমের রক্ত দেবের পোশাকে পাওয়া গেছে। আর ওনার হেড ইনজুরি আর পাথরের সাইজ একদম ম্যাচ করে গেছে, ইওর অনার। আর তাছাড়া একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছে যে অরুণের ডেড বডির পাশে দেবকে পাথর হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যেখানে কোনো মানুষ অথবা পশুর থাকার কোনো সম্ভাবনা ছিল না, কারোর কোনো চিহ্ন ছিল না। রীতা দেবী, আপনি কি কোনো কল সেন্টারে কাজ করেন নাকি? না, আমি জিজ্ঞেস করছি এই কারণে, কেননা অত গভীর রাতে আপনি একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেন? কোথায় যাচ্ছিলেন আপনি অত গভীর রাতে? আসলে ওই রাস্তাটা আমার বাড়ির কাছেই, রোজ রাতে আমি ওখান দিয়েই যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজ রাতে আপনি ওখান দিয়ে পাস করেন। যখন ওই রাতে আপনি ওই রাস্তা দিয়ে আপনার বাড়ি যাওয়ার পথে এগোচ্ছিলেন তখন কি দেখতে পেলেন আপনি? যখন আমি স্কুটি দাঁড় করালাম তখন এই ছেলেটাকে দেখলাম। এই ছেলেটার হাতে একটা পাথর ছিল আর ও ওখানেই ছিল, ওই ডেড বডির পাশে। তো আপনি ওনাকে ওই পাথরটা ওই ব্যক্তির ওপর মারতে কখনো দেখেননি? না, আমি এই কারণে জিজ্ঞেস করছি যে প্রসিকিউটর ম্যাডাম বলছিলেন না যে আপনি প্রত্যক্ষদর্শী সাক্ষী, মানে আই উইটনেস। আসলে আই উইটনেস সে হয়ে থাকেন যিনি ঘটনাটা ঘটার সময় দেখে থাকেন। আপনি তো ঘটনাটা ঘটার সময় সেটা দেখেননি, ঘটনাটা ঘটে যাওয়ার পর তারপর যা ঘটেছিল সেইটার বর্ণনা করছেন আপনি। তো আপনি তো আই উইটনেস হলেন না। আপনি যেতে পারেন এখন, ইওর অনার। মিস্টার পাঠক, এবার আপনি গল্প বানাচ্ছেন। আই উইটনেসের টেস্টিমনি হিসেবে সেই রাতে সেই রাস্তায় মাত্র দুজন লোক উপস্থিত ছিল, দেব আর অরুণ। তাহলে অন্য কেউ অরুণকে কি করে মারবে? হতে পারে যে অন্য কেউ অরুণের মাথায় হয়তো ওই পাথরটা দিয়ে আঘাত করেছিল আর দেব সেখানে পৌঁছে গিয়ে তাকে বাঁচানোর একটা চেষ্টা করছিল, সেই কারণেই হয়তো ও পাথরটাকে নিজের হাতে ওইভাবে তুলে নিয়েছিল। তো এটা স্বাভাবিক যে পাথরটা ছুঁড়েছিল সে সেখানে উপস্থিত ছিল, অন্ধকার ছিল, নিশ্চুপ ছিল জায়গাটা, হয়তো সে ওখান থেকে পালিয়ে গিয়েছিল বা ওই অন্ধকারের সুযোগ নিয়ে সে সেখানে কোথাও একটা লুকিয়ে গিয়েছিল। অন্য কেউ মানে আপনি বলতে চাইছেন যমরাজ? ইউ আর রাইট। যমরাজ তার মোষের পিঠে চেপে কুয়াশার মধ্যে অবশ্যই লুকিয়ে পড়তে পারেন, আর কেউ তাকে নাও দেখতে পারে, রাইট? না মিস্টার পাঠক, যদি আপনি কিছু মনে না করেন, এবার আমরা আসল বিষয়টা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আপনি বলতে পারেন এখন। থ্যাংক ইউ। হ্যাঁ, তো দেববাবু, এবার আপনি বলুন যে আপনার শরীরে এই যে হাতাহাতির চিহ্নগুলো, সেগুলো এক্স্যাক্টলি কিভাবে হলো? আর হ্যাঁ, সেই রাতে সেই শুনশান গলিতে আপনি কি করছিলেন? ওই ম্যাম আমি হারিয়ে গেছিলাম। ও। আসলে আমি রাস্তা ভুলে গেছিলাম ম্যাম। আমি জানি না অরুণ আমার ওপর হামলা কেন করলো। তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অরুণ তোমাকে আক্রমণ করলো, আর হঠাৎ করে সেখানে যমরাজ প্রকট হলেন, আর উনি অরুণকে মেরে তোমাকে বাঁচিয়ে নিলেন। একদম একদম ম্যাডাম, এটাই হয়েছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। বেচারা অরুণ, ও তো জানতোই না যে তোমার বডিগার্ড স্বয়ং যমরাজ, না হলে তো তোমার সাথে লাগতোই না, তাই না? হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইওর অনার, আমি অভিযোগ পক্ষের মহোদয়কে এই মুহূর্তে বলতে চাইব যে পুলিশের তদন্ত অনুযায়ী দেব আর অরুণ
একজন অপরজনকে চিনতো পর্যন্ত না, তো কোনো কারণে ছিল না অরুণের কাছে এইভাবে হঠাৎই এসে ওরকম হামলা করার। এটা এরকম একটা প্রশ্ন যার উত্তরটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ইওর অনার। ডিফেন্স অরুণের ওপর একটু খোঁজ খবর নেওয়ার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করছে। পারমিশন গ্রান্টেড। বরুণ দেবের অতীত সম্বন্ধে একটু জানতে হবে। আমি জানতে চাই যে এত রাতে ও ওই গলিতে ঠিক কি করছিল। ওর বাড়িও কিন্তু সেখান থেকে বেশ অনেকটাই দূর। আদালত কিন্তু আমাদেরকে বেশ কিছু সময় দিয়েছে। পরবর্তী শুনানিতে এই প্রশ্নটা অবশ্যই উঠবে। উত্তরটা খুঁজে নিয়ে আয়। হ্যাঁ স্যার। স্যার আরেকটা ব্যাপার, অরুণের পোস্টমর্টেম রিপোর্টে ওনার চেস্টে যে উন্মার্কটা পাওয়া গেছে ওটা 2-3 দিনের পুরনো। অরুণেরও অতীত সম্বন্ধে বেশ কিছু খবর নেই। কার সঙ্গে শত্রুতা ছিল ওর, হতে পারে কারোর থেকে বদলা নেওয়ার জন্য। খোঁজ নিয়ে দেখ। ইয়েস স্যার। বরুণ বরুণ বরুণ, যাওয়ার আগে না এই ব্রেসলেটটা পরে যাও। এটা যদি পরো না তাহলে ডেট থেকে বাঁচবে তুমি। মিসেস বিলমোরিয়া, আপনি একদম চিন্তা করবেন না, আমি মোষটা দেখেই পালিয়ে যাব। ওকে বাই। মোষ? দাদা, এই দাঁড়াকে কোথায় পাবো? ওদিকে। ওখানে? থ্যাংক ইউ। এই লোকটাকে পালোয়ান মনে হচ্ছে, আর এর কাছে মোষও আছে। আরে দাদা, আপনার সঙ্গে 2 মিনিট কথা বলার ছিল অরুণের ব্যাপারে। অরুণের ব্যাপারে শুনে আমার খুব খারাপ লেগেছে, বেচারা। আচ্ছা, কি কথা বলতে চান আপনি? আপনি ওকে কতদিন ধরে চেনেন, আর আপনি ওকে চিনলেন কি করে? যখন লোকেদের পয়সার দরকার হয় তখন দাঁড়ার কাছে আসে, আর আমি ওদের টাকা ধার দিই। আর ওরও প্রায় 3 লাখ টাকার দরকার ছিল, আমি ওকে ধার দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। সেই জন্য আপনি ওর সঙ্গে ঝামেলা করেছিলেন? দেখুন, অরুণের প্রতিবেশী আমাকে জানিয়েছেন যে উনি আপনাকে অরুণের সঙ্গে হাতাহাতি করতে দেখেছেন। যদি তুই আমার টাকা ফেরত না দিস না, তো কালকের সূর্য তুই দেখতে পাবি না, বুঝলি? মেরেছিলাম ওকে, আর ভয়ও দেখিয়েছিলাম। টাকার লেনদেনে এরকমই হয়, আর ভয় না দেখালেও আমার টাকা ফেরতও দিত না। আর ও কথা দিয়েছিল যে আজকে আমার টাকা ও ফেরত দেবে, আর ও আজকের ডেটে চেকও দিয়েছিল, যেটা আমার কোনো কাজের নয়। আর আপনি যদি দেখতে চান আমি দেখাতেও পারি। 1 মিনিট, তার মানে হচ্ছে যে অরুণ জানতো যে ও কোথাও থেকে টাকা পাবে। আপনি কি আমাকে বলতে পারবেন যে এই টাকাটাও কোথা থেকে পেত? আপনি দুধ খান? হ্যাঁ, খাই তো। কখনো জানার চেষ্টা করেছেন কি যে কোন গরু এই দুধ দিয়েছে? মোবাইল কোম্পানির ফোন রেকর্ডের হিসাব অনুযায়ী অরুণ মারা যাওয়ার আগে তোমাকে ফোন করেছিল। তুমি বলতে পারো যে তোমাদের মধ্যে কি কথা হয়? হ্যাঁ, ওর ফোন এসেছিল। অ্যাকচুয়ালি ও এটা বলার জন্য ফোন করেছিল যে ও জিমে আসবে না। ও জিমের রেগুলার মেম্বার ছিল। তো তুমি ছিলে ওর পার্সোনাল ট্রেনার? না, কিন্তু আমরা একে অপরকে চিনতাম। শুধু জানতে? হ্যাঁ। ও খুন হওয়ার 2 দিন আগে অরুণ তোমাকে 10 বার ফোন কেন করেছিল? এমন কি কথা ছিল? সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো তোমার ফোনটা আমাকে দেখাতে কোনো অসুবিধা নেই তো, রাইট? ফোন প্লিজ। ইয়া, ওয়াই নট? আচ্ছা, এটা বলো যে খুনের রাতে 10:30 থেকে 11টার মধ্যে তুমি কোথায় ছিলে? হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অরুণ তোমাকে আক্রমণ করলো, আর হঠাৎ করে সেখানে যমরাজ প্রকট হলেন, আর উনি অরুণকে মেরে তোমাকে বাঁচিয়ে নিলেন।
হ্যাঁ দেবে বল। কেরি, তোমার ক্লায়েন্টের জন্য একটা বাজে খবর আছে। হিয়ার অনার এসপিডি, যেটা একটা খুবই স্ট্রং হ্যালুসিনেটিং ড্রাগ, সেটা খুব বেশি মাত্রায় দেবের রক্তে পাওয়া গেছে, এ কথা প্রমাণ হয়ে গেছে। আর ইনভেস্টিগেশন থেকে জানা গেছে যে ক্রাইম সিন যেটা, সেটা দেবের মতো নেশাখোর আর ড্রাগ পেডলারদের জন্য কুখ্যাত। এই রকম নেশাখোরেরা যাদের ড্রাগ কেনার জন্য টাকার দরকার হয়, এরকমই শুনশান গলিতে এরা মানুষকে মেরে তাদের লুটপাট করে। আপনার কি কিছু মনে পড়ছে মিস্টার দেব? না 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 না, এক মিনিট এক মিনিট এক মিনিট। আপনি ওকে কিছু মনে করান তার আগে আমি আপনাকে কিছু মনে করিয়ে দিতে চাইছি যে এই বিষয়টা আদালতে প্রমাণ করে দেখাতে হবে। আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে দেব ওখানে কাউকে লুটতে বা টাকা চুরি করতে সেখানে গিয়েছিল? যদি না হয়ে থাকে তো আদালতকে তো এইটা মেনে নিতে হবে এখানে ইওর অনার যে কাকতালীয়ভাবেই দেব ওখানে পৌঁছে গিয়েছিল। ইওর অনার, মিস্টার পাঠকের মতো গল্প বানানোর অভ্যাস তো আমার নেই। যেটা সত্যি আমি সেটাই বলছি। আমার মনে হয় আমার চেয়ে বেটার জয় সত্যিটা আমাদের বলতে পারবে। তাই আমি কোর্টের কাছে আবেদন করছি জয়কে উইটনেস স্ট্যান্ডে আসার অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলাম। জয়, প্লিজ আদালতকে বলুন আপনার সাথে গত সপ্তাহে কি হয়েছিল। আগে এই ছেলেটা আমাকে ওখানেও ছিনতাই করেছিল আর আমার সমস্ত টাকা নিয়ে পালিয়েছিল। এ কি আপনার সাথে মারপিট করেছিল, আপনাকে মারার হুমকি দিয়েছিল? আগে হ্যাঁ, এর হাতে একটা ছুরিও ছিল। ওই ছুরিটাই আমার গলায় ঠেকিয়ে আমার সমস্ত টাকা নিয়ে নেয়। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। থ্যাংক ইউ জয়, এবার আপনি যেতে পারেন। ইওর অনার, এটা সেই ছুরি যেটা ক্রাইম সিনের পাশে একটা শুকনো ডোবা থেকে পাওয়া গেছে, যেটার ওপর দেবের আঙুলের ছাপ পাওয়া গেছে। ইওর অনার, এর থেকে এটাই প্রমাণ হয় যে এই কেসটা টাকা পয়সা লোটার। আমার মনে হয় যে দেব অরুণকে আক্রমণ করে আর অরুণ সেলফ ডিফেন্সের জন্য দেবের সাথে হয়তো মারপিট করে থাকবে, যার কারণে এই ছুরিটা ডোবায় পড়ে গিয়ে থাকবে। আর তারপর দেব ওই পাথরটা তুলে অরুণের মাথায় মেরে থাকবে আর ওকে হত্যা করে থাকবে। মিস দীক্ষিত, আপনি আমাকে এটা বোঝান যে যদি দেবের মনোবাঞ্ছা থাকতো অরুণকে লুট করার, তো তাহলে উনি অরুণের এই জিনিসপত্র নিয়ে, ওই ব্যাগ, ওই অন্য জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল না কেন? ওখানে কেন দাঁড়িয়ে রইল? এটা খুবই সিম্পল মিস্টার পাঠক। নিতাকে ওখানে দেখে দেব ঘাবড়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। না না, আমি সত্যি বলছি স্যার, যমরাজ মেরেছে ওকে। ইওর অনার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এই ভারী ওজনের পাথরটা খুবই জোরে মারা হয়েছিল অরুণের মাথার উপর। তো আপনি নিজেই দেখে নিন, একেই তো ও আগে থেকে এরকম দুর্বল, তার উপর সেই সময় ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল, যেরকমটা প্রসিকিউটর মহোদয় বলছিলেন। ওর পক্ষে এই পাথরটা তোলাই কোনোভাবে সম্ভব ছিল না, তাহলে তো এই এত জোরে কিভাবে ও কারণ মাথায় এটা দিয়ে আঘাত করবে? কিন্তু মিস্টার পাঠক, ভাবার বিষয় হলো এটাও যে ওই গলিতে ওই সময় এরা দুজন ছাড়া আর কেউ উপস্থিত ছিলই না। না না, এইটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারছেন? আপনি কি ছিলেন না? কেউ ছিলেন আপনি? না না, আপনি ছিলেন না। ইওর অনার, এই গোটা বিষয়টা একেবারেই স্পষ্ট হয়ে যাবে যদি আপনি অনুমতি দেন আমাকে যে এই বিশাল তাকে কাঠগড়ায় ডাকার জন্য। এই বিশাল অরুণের বন্ধুও ছিল আর ওর জিমের ট্রেনারও ছিল। অনুমতি দিলাম। বিশাল বাবু, অরুণ দারাবাবুর কাছ থেকে টাকা নিয়েছিল ধার বাবদ। উনি দারাজিকে একটা পোস্ট ডেটেড চেক দিয়েছিলেন আর তার সঙ্গে এই আশ্বাসটাও দিয়েছিলেন যে তিনি টাকাটা জোগাড় করে ফেলবেন। আর তারপর সেই কথা অনুযায়ী তার জন্য ওই টাকাটা আপনি জমা করেছিলেন আর আপনি ওকে SMS করেছিলেন যে টাকাটা জোগাড় হয়ে গিয়েছে, কখন আর কোথায় নিয়ে আসতে হবে। আগে হ্যাঁ, আপনি ইন্সপেক্টর দাবেকে আপনার বক্তব্যে বলেছিলেন যে অরুণ শুধুমাত্র আপনার কি বলে ওটাকে জিম ট্রেনার, জিমের কারণেই পরিচয় হয়েছিল, এরকমই কিছু ছিল, ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না আপনাদের দুজনের মধ্যে। তো যখন ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিলই না আপনাদের মধ্যে, তাহলে ওর ধার আপনি শোধ করে দিচ্ছিলেন কেন? এটার পেছনে ঠিক কি কারণ ছিল? আসলে অরুণের অবস্থা খুব খারাপ চলছিল, সেটা আমার ভালো লাগছিল না, তো আমি ভাবলাম যে অরুণের সাহায্য করা উচিত। দয়া পরবশই আপনার মনে এই চিন্তা ভাবনাটা আসে যে আপনি কোনো গরিবকে সাহায্য করছেন হয়তো। কেডি বাবু, কারো সাহায্য করা তো কোনো অপরাধ নয়। আরো একটা বিষয় রয়েছে যেটা আমি এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছি না, যে আপনার মোবাইল ফোন থেকে এরকম কোনো রকম মেসেজ কিন্তু একদম পাওয়া যায়নি যেটা আপনি অরুণকে পাঠিয়েছিলেন, শুধুমাত্র ওই একটা মেসেজ ছাড়া
টাকাটা কোথায় কখন নিয়ে আসতে হবে, যেখানে অরুণের মোবাইল ফোনের তালিকা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ও তো আপনাকে লাগাতার মেসেজ পাঠিয়ে গিয়েছিল তখন। আর শুধুমাত্র এইটুকুই নয়, মৃত্যুর আগে ও সর্বশেষ অন্তিম ফোন কলটা কিন্তু ও আপনাকেই করেছিল। কেন এরকমটা? আসলে অরুণের হত্যার পর আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে এগুলোর মধ্যে আমি না ফেসে যাই, এজন্য আমি মেসেজগুলো ডিলিট করে দিই। সমস্ত মেসেজ আপনি ডিলিট করে দিয়েছিলেন, শুধুমাত্র ওই একটা মেসেজ আপনি ডিলিট করতে ভুলে গিয়েছিলেন, যেই কারণে আমরা এটা জানতে পারলাম যে আপনি ওকে বলেছিলেন যে কখন কোথায় আসতে হবে বলো। তো এই সম্ভাবনাটা তো রয়েছে যে অরুণ আপনাকে সেই শুনশান গলিতে সেদিন ডেকেছিল টাকাটা নেওয়ার জন্য। আপনি জিম থেকে যখন বেরিয়েছিলেন আপনি নিজেই সই করেছিলেন এক্সিট রেজিস্টারে। সময়টা ছিল রাত 10:15। আর এই ঘটনাস্থল যেটা ছিল সেটা আপনার জিম থেকে 10 মিনিটের দূরত্বে, তার মানে আপনি 10 মিনিটে সেই জায়গাটা চলে গিয়েছিলেন। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই মৃত্যুর সময়টা 10:30 থেকে 11টার মধ্যে। তো এটা সম্ভাবনা রয়েছে যে আপনি সেখানে গিয়েছিলেন, তাকে মেরেছিলেন। আর আপনাকে দেখে আর আপনার শরীর স্বাস্থ্য দেখে এরকমটা মনে হয় যে আপনি এই পাথরটাকে তুলতে পারেন এবং এটাকে তুলে জোরে কারোর উপর আঘাত করতে পারেন। হতে পারে যে আপনি অরুণের মাথায় এটা দিয়ে আঘাত করেছিলেন, তাকে হত্যা করেছিলেন আপনি। হতে পারে। এগুলো কি বলছেন স্যার আপনি? এটা সত্যি নয়। তো আপনি সেখানে ছিলেন না ওই গলিতে অরুণের সঙ্গে? তো কোথায় ছিলেন আপনি? ওই রাতে আমি একজন ডিলারের কাছে না, ছিলাম। কোন ডিলারের কাছে? অরুণ আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি ইলিগালি নিজের ক্লায়েন্টদেরকে স্টেরয়েড সাপ্লাই করতাম। জানি না অরুণ এই কথাটা কি করে জানতে পেরে যায়। অরুণ আমাকে 2 দিন আগে 3 লাখ টাকা জমা করতে বলে, আর হুমকি দেয় যে যদি আমি ওকে এই টাকাটা না দিই তাহলে এই কথাটা ম্যানেজমেন্টের সামনে রাখবে। সেজন্য ওই রাতে টাকা জোগাড় করবার জন্য আমি আমার ডিলারের কাছে গেছিলাম। প্ল্যান ছিল যে টাকা পাওয়ার পর আমি ওই সব টাকা অরুণকে দিয়ে দেবো। রিওনার এই বিশালবাবু স্বয়ং এই আদালতে ইতিমধ্যেই বলে দিয়েছেন যে অরুণ তাকে ব্ল্যাকমেল করছিল। বিশালবাবু এটাকে তো হত্যার একটা কারণ হিসেবেও প্রতিষ্ঠিত করা যেতে পারে, কিন্তু উনি বলছিলেন যে উনি সেই সময় ওনার ডিলারের কাছে ছিলেন, অরুণের সঙ্গে ছিলেন না। রিওনার আমি আদালতের কাছে এই আবেদনটা করছি, যতক্ষণ না এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় এই কেসটা এখানেই স্থগিত করা হোক। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওই রাতে তুমি অরুণকে লুট করতে চাইছিলে, আর সেখান থেকে তোমাদের হাতাহাতি শুরু হয়। আমি তোমাকে বলেছিলাম যে সত্যি ছাড়া আর কেউ কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না এখানে, তাও তুমি এত বড় একটা সত্যি আমার থেকে লুকোলে কেন? সরি স্যার, আমি ভাবলাম এই কথার জন্য আমি আরো ফেসে যাব স্যার। আর স্যার, কে বিশ্বাস করতো যে আমি অরুণের উপরে টাকার জন্য আক্রমণ করেছিলাম? আমি হত্যা করিনি ওকে স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার। আমি সত্যি যমরাজকে দেখেছি। আর স্যার, কোনো গল্প বানাচ্ছি না আমি স্যার, সত্যি বলছি স্যার। যমরাজ,
যমরাজ কোথায় চলে গেল? বিলি, আমি জানি না এই কেসটা কিভাবে ভেতর ভেতর এত জটিল হয়ে উঠছে। ডোন্ট ওয়ারি কেডি, আই এম শিওর কিছু না কিছু সলিউশন তো তুমি বার করেই নেবে। কিন্তু এই বরুণ এখনো কেন এলো না? কত লেট হয়ে গেছে। আমার তো খুব ব্যাড ফিলিং হচ্ছে। বিলি, কেন এরকম চিন্তা করছো? চলে আসবে বলুন, দেখো চলে এসছে। হাই স্যার। বরুণ, কি হয়েছে তোমার? হ্যাঁ আমি ঠিক আছি, বাস একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি। চলো এখানে এসে বসে পড়ো। আই এম ফাইন। কি হলো তোর এসব আবার? স্যার, আমি ক্রাইম সাইটে গেছিলাম তদন্ত করতে। আপনি বিশ্বাস করবেন না আমি ওখানে কি দেখলাম। তো কি তাহলে তুই বাস্তবেই যমরাজকে দেখেছিস? স্যার, আমার মনে হলো উনি যমরাজ আর ওনার মোষও ছিল। বরুণ, চট করেই হলুদ দেওয়া দুধ খেয়ে নাও, তোমার কাঁটাগুলো চট করে সেরে যাবে। আই হেট মিল্ক। খেয়ে নে, শরীরের জন্য ভালো এটা। ব্রুনো, 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 come here. ব্রুনো, এই ব্রুনো। স্যার, এই ব্রুনোর কি হলো? বরুণ, ডগস না খুব সেনসিটিভ হয়। দে হ্যাভ আ ভেরি স্ট্রং সিক্স সেন্স। আরে ও তো ডেথকেও দেখতে পায়, জানো? তোমার নিশ্চয়ই কিছু একটা খারাপ হবে, তাই জন্য ব্রুনো এরকম বিহেভ করছে। কিচ্ছু খারাপ হবে না, আমি বলছি না, আই এম জাস্ট ফাইন। আরে কি করছিস তুই বলুন? তোমার কোমর ভেঙে যেতে পারতো। প্লিজ সিট ডাউন। নাও। আরে কি হলো তোর? কি হচ্ছে এগুলো? আমি কিছু বুঝতে পারছি না। স্যার, এটা সিট সিট। স্যার, আই এম ফাইন স্যার, আমি ঠিক আছি। হ্যাঁ তবে বল। তবে এইমাত্র কনফার্ম করলো বলুন যে বিশাল সত্যি কথাই বলছে। সেই দিন রাতে ওর ওই ডিলারের সঙ্গে ছিল। ওই ডিলারকে তো গ্রেফতার করে নিয়েছে দাবেরা। এখন পর কি করবে? ইউ টু বয়েজ, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি কিন্তু এই কথাগুলো বিশ্বাস করি। আজ এখন আমি আর কোনো কথা শুনবো না। আজ নয়, এক্ষুনি এটা তোমার হাতে বেঁধে দিতে চাই। ম্যাম, আপনি এই সমস্ত কুসংস্কারে কি করে বিশ্বাস করেন? এটা বিশ্বাসের ব্যাপার। আরে সাবিত্রী বিশ্বাস করেছিল বলেই যমরাজ সাবিত্রীকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছিল। আমি সত্যি বলছি স্যার, যমরাজই মেরেছে ওকে। স্যার, আমার মনে হলো উনি যমরাজ আর ওনার মোষও ছিল। যমরাজ সাবিত্রীকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছিল। কখনো কখনো সত্যির জন্য গভীর তল্লাশি আমাদের নজরকে অনেক গভীরে নিয়ে চলে যায়, যেখানে সত্যিটা আমাদের নাগালের মধ্যেই থাকে। দেব সত্যি কথাই বলছিল। ও যমরাজকেই দেখেছিল এই হত্যাটা করার সময়। আমি তোমাকে যেতে দেব না। আমি তোমাকে যেতে দেব না। সাবিত্রী, আমি এই ছেলেটাকে দেখি। এই ছেলেটার হাতে একটা পাথর ছিল আর ও ওখানেই ছিল, ওই ডেড বডির পাশে। এই হলো আমাদের চাক্ষুষ সাক্ষী আর তোমার যমরাজ। কালের সময় এসে গেছে। তোমার স্বামীকে নিজের জীবন ত্যাগ করতে হবে। না যমরাজ, আমি এরকম কখনোই হতে দেব না, কখনোই না।
যা তা বলছেন মিস্টার পাঠক। এনার বক্তব্য অনুযায়ী যদি কেউ নাটকে যমরাজের রোল করে তাহলে সে হত্যাকারী হয়ে যাবে। যদি কেউ উকিলের রোল করে তাহলে তার কোর্টে এসে কেস লড়া উচিত। এই সময় ইওর অনার বেশ কয়েকটা তথ্যের উপর আমরা একটু আলোকপাত করতে চাই। সর্বপ্রথম হলো এটা যে অরুণ মৃত্যুর ঠিক আগেই এই যমরাজের নাটক দেখতে গিয়েছিল। থিয়েটারের থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ থেকে এই বিষয়টার প্রমাণ পাওয়া যাচ্ছে যে ওকে থিয়েটারের ভেতরে যেতেও দেখা গিয়েছে, আর সেখান থেকে শোয়ের ঠিক পরে তাকে বাইরে বেরিয়ে আসতেও দেখা যায়। ইওর অনার, এই গদাটা যমরাজ বাবুর গদা। ফরেনসিক্সের রিপোর্ট যেটা আপনার টেবিলের ওপর রাখা রয়েছে ইওর অনার, তার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটার আকার আকৃতি আর অরুণের মাথায় লাগা চোটের দুটো একদম মিলে যাচ্ছে। শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, এর ওপর অরুণের রক্তের দাগও পাওয়া গিয়েছে। আর ওনার স্বামী সুনীলের আঙুলের ছাপ, তার থেকে এটা স্পষ্ট যে আপনার স্বামী যমরাজের রোল করেন, ওনার গদা এটা, তো এই গদাটার উপর ওনার আঙুলের ছাপ তো থাকবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু অরুণের রক্তের ছাপটা আপনার স্বামীর গদাতে কি করে আসলো, এটাই চিন্তা করছিলাম আমি। সর্বোপরি ইওর অনার, আমাদের কাছে এই বিষয়টার প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছেন। আমার মক্কেল দেব, যে এই কেসের শুরু থেকেই চেঁচিয়ে চেঁচিয়ে এটা বলে আসছে যে ও স্বয়ং যমরাজকে হত্যাটা করতে দেখেছে, আর এই যমরাজ অর্থাৎ সুনীল, যার এই গদাটা। হ্যাঁ, কি বলছে কি? বাবা, কি দেখে বোঝা যায় না ছেলেটা এত কাজ। হ্যাঁ, কি বলছে কি? অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। এখন এরপর কোনো প্রমাণ চাই আপনার? না, আপনি শুধু কারণটা বলে দিন মিস্টার পাঠক। হ্যাঁ, কারণটা তো বলতেই হবে। প্রসিকিউটর মহোদয়া জানতে চাইছেন তো অরুণবাবুর ওই যে দূরভাষ যন্ত্রের একটা তালিকা রয়েছে, তার থেকে এটা জানতে পারা যাচ্ছে যে উনি আপনার সঙ্গে পরিচিত ছিলেন। আপনার স্বামী সুনীল ছিলেন, আপনাকে একবার নয় অনেকবার উনি ফোন করেছিলেন। শেষবারও উনি আপনাকে ফোন করেছিল 10 মিনিট ধরে, আপনাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। কেন করতেন উনি ফোন আপনাকে? ইওর অনার, এই বিষয়টা আমরা অরুণের দূরভাষ যন্ত্রের তালিকা থেকে জানতে পারবো। প্রথমে এটা একদমই জানতে পারা যায়নি, কেননা অরুণ ওনার পুরনো নাম্বারটাতে ফোন করেছিলেন। উনিও আসলে এই কথাটা আমাদের সবার কাছ থেকে, পুলিশের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। কথা লুকিয়ে রাখা দুটোই কারণ হয় ইওর অনার, হয় লজ্জা আর না হলে অপরাধ। এবার বলুন, কি গল্প ছিল? কেন আপনি এই কথাটা লুকিয়ে রাখলেন যে অরুণ আপনাকে ফোন করতো? কি কথা হতো আপনাদের দুজনের মধ্যে যখন ও ফোন করতো আপনাকে? আর কি কারণে ফোনে কথাবার্তা হতো আপনাদের দুজনের মধ্যে? কোনো কি সম্পর্ক ছিল আপনার আর অরুণের মধ্যে? মানে আমি তোকে চিনতামই না, ও বারবার ফোন করে আমাকে বিরক্ত করতো। এটা দেবী, এখন তো মহিলাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য বেশ কিছু হেল্পলাইন নাম্বার চালু হয়ে গিয়েছে। আপনি তো এদের কোনোখানেই ফোন করেননি। আমাদের পুরো পুলিশ ফোর্স রয়েছে মহিলাদের সাহায্য করার জন্য। পুলিশ কমপ্লেন্ট লিখেছিলেন আপনি। চলুন, আপনি হেল্পলাইনে ফোন করেননি, আপনি পুলিশকে এই বিষয়ে জানাননি। আপনার স্বামীকে তো এটা বলা উচিত ছিল। আপনার স্বামীকে আপনি এটা বলেছিলেন। হয়তো যদি আপনি আপনার স্বামীকে বলতেন, ও হয়তো কনফ্রন্ট করতেন অরুণকে, তাকে বকতেন, মারতেন, ভয় দেখাতেন বা কোনো হুমকি দিতেন। করেননি আপনি এরকমটা? আমি চাইতাম না যে কোনো কথা থেকে কোনো ঝামেলা হয়। আপনি এই বিষয়টা নিয়ে জলঘোলা করতে চাইছিলেন না, তাই আপনি এই কথাটা আপনার স্বামী সুনীলকেও বলেননি, আপনি এই কথাটা কাউকে বলেননি। আপনি চুপচাপ এটা সহ্য করে গিয়েছিলেন। এটার এক্ষেত্রে দুটোই কারণ হতে পারে। প্রথমত, হয়তো আপনার অরুণের সঙ্গে কোনো রকম অবৈধ সম্পর্ক ছিল যেটা আপনি লুকোতে চাইছিলেন। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। আপনি একদম চিন্তা করবেন না, কারণ আমি জানি যে এরকমটা নয়। যদি এরকমটা হতো তো আপনার কথাবার্তা একটু লম্বা হতো। ছোট ছোট এই 1-2 মিনিটের মধ্যে আপনি ফোনটা রেখে দিতেন না, যার এই মানে দাঁড়ায় যে কোনো বিশেষ কারণে অরুণ আপনাকে ফোন করতেন। আর আমরা সবাই জানি যে অরুণ একজন ব্ল্যাকমেলার। কোথাও এরকমটা নয়তো নিতা দেবী যে ও আপনাকেও ব্ল্যাকমেল করছিল?
এরকম কিছুই না। দেখুন, আমি জানি যে আপনার পক্ষে এই সত্যটা এই আদালতে বলা এখন খুবই কঠিন, কিন্তু ইন্সপেক্টর দাবে যখন অরুণের ঘরে গিয়ে একটু তল্লাশি চালিয়েছিলেন তো সেখান থেকে কিছু স্টিল ফটোগ্রাফি পাওয়া গিয়েছে আপনার আর অরুণের। আমি আদালতের কাছে সেই ছবিগুলো পেশ করে নিই যাতে আপনার সম্মানে কোনো রকম আঘাত না পড়ে, সেই কারণে। এখন আমি কি করব বলুন? আপনার সম্মানের জন্য লড়ব নাকি সত্যের জন্য লড়ব? হ্যাঁ, ও খুব খারাপ ছেলে ছিল। সুনীলের আগে আমার অরুণের সঙ্গে অ্যাফেয়ার ছিল। অর্ডার অর্ডার। ওর কাছে আমাদের কিছু পার্সোনাল ফুটেজ ছিল, আর ওগুলোকে নিয়েই ও খালি আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, অনেক ইগনোরও করেছি, কিন্তু ও মানছিলই না। আমি বিরক্ত হয়ে উঠেছিলাম এই সবে। তখন আমি আমার স্বামীকে সব বলে দিলাম। তখন আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয় আর এই কাজে আমাকে সাহায্য করে। ধৈর্য ধরুন, এরপর যা হওয়ার তা তো হবেই। ইওর অনার, যা খবর পাওয়া গিয়েছে সেটা অনুযায়ী ওই থিয়েটারের পিছনে একটা দরজাও রয়েছে, যেটা সোজা ওই গলিতে গিয়ে পৌঁছয় যেখানে অরুণকে হত্যা করা হয়। আর সেখান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে নিতা দেবীর স্বামী সুনীল তাকে পিছনের দরজা দিয়ে ঢুকতে এবং বেরোতে দেখতে পাওয়া যাচ্ছে। বিচিত্র বিষয় হলো এখানে কখনো কখনো যেটা আমাদের ভাবনা চিন্তায় আসে সেটার বিপরীত কিছু একটা ঘটে যায়। সেই রাতে নাটকটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি যমরাজের ওই পোশাকটা ছাড়েননি, এইটা ভেবে যে আপনি যখন ওই গলিতে যাবেন তখন মানুষজন আপনাকে চিনতে ভুল করবে আর আপনি তাদেরকে চমকে দেবেন। আর সেই যমরাজের পোশাকের কারণেই আপনি আজ এখানে দাঁড়িয়ে রয়েছেন। চলুন বলুন, আপনার স্ত্রী কি আপনাকে বলেছিলেন এ বিষয়ে? কি কি হয়েছিল ঠিক সেদিন ওই রাতে? সমস্ত সাক্ষী, সমস্ত সাক্ষ্য আপনার বিরুদ্ধে রয়েছে। কেসটাও শেষের দিকে প্রায়। হ্যাঁ, আমার স্ত্রী এই কথা বলেছিলেন, এই সুযোগের সদ্ব্যবহার করতে। কাজ হয়েছে? ওখানে অন্য কেউ চলে এসেছে, অরুণা তার মধ্যে খুব ঝামেলা হচ্ছে। আর আমার মতে আজকে ওকে ছেড়ে দেওয়া উচিত। তুমি কি পাগল নাকি? খুব বড় সুযোগ আমাদের কাছে। তুমি এই ঝামেলাতেই ওকে মেরে দাও। আমি সাক্ষী হয়ে অন্য কারোর উপরে দোষটা চাপিয়ে দেবো। যখন আমি জানতে পারলাম যে যমরাজের জন্যই এই কেসটার লক্ষ্যটা ঘুরে যাচ্ছে, তখন আমি পরের রাতেও যমরাজের ভ্রম বজায় রাখার জন্য যাই। আর সেই রাতে আপনার সহকারী বরুণ আমাকে ওখানে দেখে নেয়। দুঃখের বিষয় এটা সুনীল বাবু। যমরাজ তো ভগবান, মৃত্যু দেওয়া তো ওনার একটা কাজ। দুঃখের বিষয় হলো যে আজকাল মানুষও যমরাজ বা ভগবান হওয়ার জন্য উতলা হয়ে উঠেছে, মানুষকেই হত্যা করে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ বিবেচনা করে এই আদালত অরুণকে হত্যার অপরাধে সুনীল আর নিতাকে দোষী সাব্যস্ত করে দ্রুত গ্রেফতার করার আদেশ দিচ্ছে। আর মিস্টার দেবকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। স্যার, একটা ব্যাপার বুঝতে পারিনি, ব্রুনো এরকম অদ্ভুত ব্যবহার কেন করছিল? যেন আমাকে ভয় পাচ্ছে। তুই তোর যখন চোট লেগেছিল তুই ওখানে কি মলম লাগিয়েছিলি? স্যার, রাবিং অ্যালকোহল আর অয়েন্টমেন্ট।
রাবিং অ্যালকোহল, সেই কারণেই তো ডগেদের এই রাবিং অ্যালকোহলের গন্ধটা একদমই স্যুট করে না, সেই কারণেও পালিয়ে গিয়েছিল। ও আমি বলেছিলাম না তোকে বলুন, সত্যিটা কখনো কখনো আমাদের নাগালের মধ্যেই থাকে, আমরাই সেটা দেখতে পাই না।